শিক্ষার্থীগণ, আমি ১৯৭১ উপন্যাসের যে বাংলা সহপাঠের যে উপন্যাসটি পড়তেছি, আলোচনা করতেছিলাম, সেটা আজকে এখান থেকে আলোচনা করব। তো গতকালকের যে পর্বটি ছিল সেটা ইমাম সাহেব সংক্ষিপ্ত নামাজ পড়লেন এবং নামাজ শেষে তিনি কোরআন হাদিসের যে দুই একটি কথা বলতেন, আজকে কিছুই বললেন না, বাড়ির দিকে রওনা হলেন। হ্যাঁ, আলো চারিদিকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এত দূর পর্যন্ত পড়েছিলাম। এখন আমি শুরু করব এখান থেকে। তো ক্লাসটি আমরা শুরু করি। জোড়া শিমুল গাছের কাছে এসে তিনি আর চোখে স্কুল ঘরের দিকে তাকালেন। মানে স্কুলের পাশে শিমুল গাছ ছিল জোড়া, এক জোড়া, দুটি। তো সেখানে এসে তিনি কি করলেন, আর চোখে একটু বাঁকা চোখে তাকালেন। বারান্দায় সারি সারি সৈন্য বসে আছে। হ্যাঁ, ইমাম সাহেবের মনে হলো স্কুল কম্পাউন্ডের গেটের কাছে দাঁড়ানো একটা লোক তাকে ইশারা করে ডাকছে। মানে ইমাম সাহেব কি করলেন, এবার তিনি আর চোখে দেখে বুঝতে পারলেন যে কোনো একজন লোক তাকে ইশারায় ডাকতেছে। লোকটির পরনে ফুল প্যান্ট ও নীল রঙের একটা হাফ শার্ট। যে লোকটি ডাকতেছে তার পরনে ফুল প্যান্ট এবং নীল রঙের হাফ শার্ট ছিল। কিন্তু তাকে ডাকছে কেন, নাকি তিনি ভুল দেখছেন? ইমাম সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো। তিনি এবার আয়াতুল কুরসি ও 3বার দোয়া ইউনুস পড়ে স্কুল ঘরের দিকে এগুলেন। মানে এই যে ইমাম সাহেবকে যে ডাকতেছেন, এই দৃশ্য দেখে তিনি ভয়ে তার শরীর থেকে বহে বিন্দু বিন্দু ঘাম ঝরতে লাগলো। হ্যাঁ, তিনি দোয়া ইউনুস পড়তে শুরু করলেন। মানে তখন তো দেশ একদম উত্তাল, মিলিটারি আসে কিনা এটা নিয়েই সবার টেনশন। তো এখানে যেহেতু ডাকতেছে, যেহেতু সবার জীবন সবার কাছে প্রিয়, তো যেহেতু ডাকতেছে, খুব ভয়েই ঘাম ঝরতে শুরু করলো। নীল শার্ট পরা লোকটি এগিয়ে আসছে তার দিকে। ব্যাপার কি, এ কে? তিনি অতি দ্রুত দোয়া ইউনুস পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি খুব কাজের। হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে এই দোয়া পড়েছিলেন। হ্যাঁ, তিনি কি করলেন, দোয়া পড়তে শুরু করলেন, যেহেতু নীল শার্ট পরা লোকটি তাকে ডাকছে। নীল শার্ট পরা লোকটা এগিয়ে আসছে। কি চায় সে? আপনি কে? আমি এই গ্রামের ইমাম। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ। আপনি একটু আমার সাথে আসেন। কই যাইতাম? আসেন, মেজর সাহেব আপনাকে ডাকেন। ভয়ের কিছু নাই, আসেন। ইমাম সাহেব 3বার ইয়া মোকাদ্দেমু পড়ে ডান পা আগে ফেললেন। সঙ্গের নীল শার্ট পরা লোকটি মৃদু স্বরে বলল, এত ভয় পাচ্ছেন কেন? ভয়ের কিছু নাই। মানে যেহেতু ডাকতেছে সেহেতু ভয়ে তিনি খুব মানে খুব আতঙ্কে আছে, ভয়ে। এখানে এই নীল শার্ট পরা লোকটি তাকে মৃদু স্বরে একটু বললেন যে ভয়ের কিছু নাই, যান। হ্যাঁ, পর্ব 4 আমরা এখন আলোচনা করব। পর্ব 4। আচ্ছা, আজিজ মাস্টারের অনিদ্রা রোগ আছে। অনিদ্রা মানে মানে ঘুম কম রোগ। হ্যাঁ, অনেক রাত পর্যন্ত তাকে জেগে থাকতে হয় বলে অনেক বেলা পর্যন্ত ঘুমাতে হয়। আজকে তাকে ভোরের আলো ফোটার আগেই জাগতে হলো, কারণ স্কুলের দপ্তরি ও দারোয়ান রাসমোহন প্রচণ্ড শব্দে দরজায় ধাক্কা দিচ্ছে। আজকে কি হলো, যেহেতু ধাক্কা দিচ্ছে দরজায়, সেহেতু তাকে ভোরেই কী হতে হলো, ঘুম ভাঙতে হলো, যেন ভূমিকম্প হচ্ছে। এক্ষুনি আজিজ মাস্টারকে ঘর থেকে বের করতে হবে। হ্যাঁ, মানে এমন জোরে ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, বন্ধ দরজার ওপাশ থেকে আজিজ মাস্টার কথা বলল, এই রাসমোহন, কী ব্যাপার? গ্রামে মিলিটারি আসছে স্কুল ঘরে। কি বলছো রাসমোহন? আপনারে স্যার ডাকে। আজিজ মাস্টার দরজা খুলে দেখলো রাসমোহনের থুতনি বেয়ে ঘাম পড়ছে। হ্যাঁ, আর তিনি দরজা খুলে দেখলেন যে রাসমোহনও খুব ঘামতেছে, গায়ের ফতুয়োটা ঘামে ভেজা। স্কুল থেকে দৌড়ে এসেছে বোধহয়, শব্দ করে শ্বাস টানছে। রাসমোহন আবার বলল, মিলিটারি আপনারে ডাকে স্যার। আজিজ মাস্টার রাসমোহনের কথা মোটেও বিশ্বাস করল না। সময়টা খারাপ, খাকি পোশাকের একজন পিয়ন দেখলেও সবাই ভাবে পাঞ্জাবি মিলিটারি।
রাসমোহন রজ্জুতে সর্পভ্রম হয়েছে। রাসমোহনের রজ্জুতে সর্পভ্রম হয়েছে। থানাওয়ালার কাছে কেউ এসেছে কেন্দুয়া থেকে, খুব সম্ভবত চিত্রাবুড়ির ছেলের ব্যাপারে। মার্ডার কেস, পুলিশের খুব উৎসাহ, দল বেঁধে চলে আসে, নগদ বিদের ব্যবস্থা আছে। মানে যখন রাসমোহন ডাকতে এসেছিলেন, আজিজ মাস্টার ভেবেছিলেন যে ওই যে বুড়ির যে চিত্রাবুড়ির যে ছেলে মারা গিয়েছিল, সেই চিত্রাবুড়ির ছেলের মারা যাওয়ার মনে হয় যে কেস হয়েছে, সেই কেসের মার্ডারের যে তদন্ত করার জন্য আসছে, মনে হয় এটার জন্যই এসেছে। হ্যাঁ, কারণ কি মার্ডার কেসে নগদ অর্থ পাওয়া যায়, এগুলোতে তাদের উৎসাহ বেশি থাকে, এটা ভেবেছিলেন তিনি। আচ্ছা, তাহলে এখানেও তাই হয়েছে। আজিজ মাস্টার অনেকখানি সময় নিয়ে হাত মুখ ধুলো, তার মাথার চুল নেই, তবু যত্ন করে চুল আঁচড়ালো, পরিষ্কার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তায় বেরোলো। অর্ধেকের পথ আসার পর তার মনে পড়ল চাবি ফেলে এসেছে। আজিজ মাস্টার খুব সুন্দর করে হাত মুখ ধোয়ার পরে চুল যত্ন করে আঁচড়লো। হ্যাঁ, আজিজ মাস্টার কিন্তু চুল নেই কিন্তু যত্ন করে, ওই টাক পড়লে যা হয়, হ্যাঁ, যত্ন করে আঁচড়ালো। এবং যখন রাস্তায় আসতে অর্ধেক রাস্তায় এসে দেখে তার চাবি ফেলে এসেছে, চাবি আনতে চলে গেল, আবার ফিরে গেল চাবি আনতে। বাড়ি ফিরবার পথে সত্যি সত্যি বুঝলো গ্রামে মিলিটারি এসেছে। মতি মিয়ার সঙ্গে দেখা হলো, রতন মাঝির সঙ্গে দেখা হলো। বাড়ি ঢুকাবার মুখে জয়নাল মিয়াকে ছাতা মাথায় দিয়ে আসতে দেখা গেল। রাসমোহন এদের প্রত্যেককে একবার করে তার অভিজ্ঞতার কথা বলল। মানে রাসমোহন যে দেখেছে মিলিটারি, এদের সবার সঙ্গে দেখা হয়েছিল, সবাইকে বলেছে যে কোথায় গ্রামে মিলিটারি ঢুকেছে। এজন্য এবার বিশ্বাস হলো যে কি গ্রামে মিলিটারি এসেছে। রাসমোহনের বর্ণনা মতে সে স্কুল ঘরের বারান্দায় ঘুমোচ্ছিল। আচ্ছা, তখন চারিদিকে অন্ধকার, কে যেন তার পায়ে একটা ঝাঁকুনি দিয়ে মুখে টর্চের আলো ফেললো। সে উঠে বসে, দেখে স্কুলে মিলিটারি গিজ গিজ করছে। যখন সে বারান্দায় ঘুমোচ্ছিল রাসমোহন, হ্যাঁ, তখন তো চারিদিকে অন্ধকার, রাত রাত যেহেতু, তো হচ্ছে যে তার ঝাঁকুনি দিয়ে কে যেন টর্চের আলো দিল, কিন্তু উঠে দেখে গিজ গিজ করছে মিলিটারি, অনেকগুলো মিলিটারি গিজ গিজ করা মানে অনেকগুলো। জয়নাল মিয়া নিচু গলায় বলল, আন্দাজ কতজন হইব? 400-500 কম না? কও কি তুমি? বেশিও হইতে পারে। সবটি মস্ত জোয়ান হচ্ছে সবগুলোই যুবক। হ্যাঁ, সবাই যে যতগুলো এসেছে সবাই যুবক। জোয়ান তো হইবই, মিলিটারি দুবলা পাতলা হয় নাকি? মানে দুবলা পাতলা মানে দুর্বল এবং পাতলা। জোয়ান তো হবই, মিলিটারি দুর্বল আর পাতলা হয় না। হাতে অস্ত্রপাতি আছে? জয়নাল মিয়া বিরক্ত মুখে বলল, অস্ত্রপাতি তো থাকবে না? থাকবই। এরা কি বিয়ে করতে আইছে? মানে যেহেতু তারা আসছে মিলিটারি, যেহেতু অস্ত্র তো হাতে থাকবেই, বিয়ে করতে তো আর আসেনি। আজিজ মাস্টার গম্ভীর গলায় বলল, তারপর কি হয়েছে রাসমোহন? তারা আমার নাম জিগাইল। আজিজ মাস্টার বলল, কোন ভাষায়? উর্দু না ইংরেজি? বাংলায়। পরিষ্কার জিগাইল, তোমার নাম কি? তুমি কে? কি করো? তা কিভাবে হয়? এরা তো বাংলা জানে না। আমি স্যার পরিষ্কার শুনলাম, নিজের কানেই শুনলাম। তারপর বলল, তারপর কি হলো? আমি কইলাম আমার নাম রাসমোহন, আমি স্কুলের দপ্তরি। তখন তারা কইল, হেডমাস্টারের ডাইক্কা আনেন। বাংলায় বলল, জি স্যার। আরে কি যে বলো পাগল ছাগলের মতো, এরা বাংলা জানে নাকি? কি শুনেছ? আজিজ মাস্টার নিজেকে তো ভয় লাগতেছে, তারপরেও নিজেকে সান্ত্বনা দিতেছে, তুমি যে কি শুনলা। হুম ওরা তো বাংলা জানে না, ওরা বাংলা ভাষায় কথা বলতে যাবে কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এরকম করে তাকেও সান্ত্বনা দিতেছে এবং নিজের ভিতরেও সান্ত্বনা পাইতেছে, কিন্তু আজিজ মাস্টারের ভিতরে কিন্তু একটা ভয় চেপে গেছে। তো আজিজ একটা সিগারেট ধরাতে গিয়ে লক্ষ্য করলো তার হাত কাঁপছে। যেহেতু সে টের পেয়েছে মিলিটারি ঢুকছে, সেহেতু তার হাতটা কিন্তু কাঁপছে ভয়ে, এবং প্রস্রাবের বেগ হচ্ছে। মানে টেনশনে ভয়ে যে কাজটা হয় সেটা হচ্ছে প্রস্রাব। হ্যাঁ, প্রস্রাব বেগ হচ্ছে, খুব খারাপ লক্ষণ। এখনই হাঁপানির টান শুরু হবে। আজিজ মাস্টার, আমরা পড়েছিলাম না, আজিজ মাস্টারের হাঁপানি আছে, ঠান্ডার সময় প্রকট হয়। অতিরিক্ত উত্তেজনায় তার হাঁপানির টান ওঠে। এখনও সিগারেট খাওয়াটা ঠিক
হবে না জেনেও আজিজ মাস্টার লম্বা লম্বা টান দিতে শুরু করলো। সে সাধারণত জয়নাল মিয়ার সামনে সিগারেট খায় না। জয়নাল মিয়া গম্ভীর গলায় বলল, তুমি যাও মাস্টার, বিষয়টা কি জানিয়ে আসো। এখানে এমন উত্তেজনা যে হাঁপানির টানও উঠে গেছে, সিগারেট খাওয়াও। তিনি সাধারণত, যেহেতু জয়নাল মিয়া খুব গণ্যমান্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, সেহেতু জয়নাল মিয়ার সামনে কিন্তু সিগারেট খায় না, কিন্তু এবার সিগারেট ধরিয়ে ফেললো। কেননা সে এত বেশি টেনশন কাজ করতেছে যে জয়নাল মিয়াকে এখানে ভুলেই গেছে। জয়নাল মিয়া বলতেছে, তুমি যাও মাস্টার, বিষয়টা জাইনে আসো। আমি আমি কি জন্যে যাব? আরে ডাক্তারছে তোমারে, তুমি যাইবা না তো যাইবটাকে? আজিজ মাস্টার সত্যি সত্যি হাঁপানির টান উঠে গেল। সিগারেট ফেলে দিয়ে সে লম্বা লম্বা শ্বাস নিতে শুরু করলো। জয়নাল মিয়া গম্ভীর গলায় বলল, এরা এইখানে থাকবার জন্য আসে নাই, বুঝলে? যাইতেছো অন্য কোনোখানে, ভয়ের কিছু নাই। একটা পাকিস্তানি পতাকা হাতে নিয়ে যাও। একটা পতাকা আছে না, বাঁশের আগায় বাঁধো। মানে এবার পরামর্শ দিলেন যে কিছু ভয়ের নাই, তারা কোথাও যেন যাইতেছে, তুমি একটা পাকিস্তানি পতাকা বাঁধো, হ্যাঁ, বাঁশের আগায় বেঁধে সেটাকে নিয়ে যাও, তাহলে তোমার কোনো ভয় থাকবে না। আমি একলা যাব? বলেন কি? একসঙ্গে বেশি মানুষ যাওয়া ঠিক হবে না। ঠিক বেঠিক যাই হোক, আমি একা যাব না। এই রকম করতাছো কেন মাস্টার? এরা বাঘও না, ভল্লুকও না। একা যাব না, আপনারা চলেন আমার সাথে। আচ্ছা। সকাল প্রায় 7:30টার দিকে 6 জনের একটি ছোট্ট দলকে একটি পাকিস্তানি ফ্ল্যাগ হাতে নিয়ে স্কুল ঘরের দিকে আগাতে দেখা গেল। রোগা আজিজ মাস্টার দলটির নেতৃত্ব দিচ্ছে। এই যে আজিজ মাস্টার, যে হাঁপানির টানটা বেড়ে গেছে, তো রোগা, হ্যাঁ, যে কটা রোগ আছে তার মধ্যে কিন্তু হাঁপানিটা তার অন্যতম। তা হাঁপানির টান বেড়ে গেছে কিসের কারণে? এদের যে ভয়টা যে পাইতেছে, ভয়ের কারণে, টেনশনের কারণে সব রোগে বেড়ে যায়। তো এই যে মিলিটারি আসছে শুনে এবং মিলিটারি যে ডাকতেছে এই প্রস্তাব পেয়ে তার রোগ আরও দ্বিগুণ বেড়ে গেছে। তা আজিজ মাস্টার বাঁচার জন্য যে সিদ্ধান্তটা নিল, কী নিল, যে 6-7 জনে একটা দল বেঁধে কী করলো, পাকিস্তানি ফ্ল্যাগ হাতে নিয়ে স্কুল ঘরের দিকে যাইতে ধরছিল। হ্যাঁ, তখন আজিজ মাস্টার যে এই দলটির আবার নেতৃত্ব দিচ্ছিল, সেই স্কুল ঘরে কাছাকাছি এসে গলা ফাটিয়ে চিৎকার করলো, পাকিস্তান! দলের অন্য সবাই আকাশ বাতাস কাঁপিয়ে বলল, জিন্দাবাদ কায়েদে আজম, জিন্দাবাদ। কায়েদে আজম হচ্ছে মহান নেতা, যার মানে, হ্যাঁ, কায়েদে আজম হচ্ছে মহান নেতা, জিন্দাবাদ। লিয়াকত আলী খান জিন্দাবাদ, মহাকবি ইকবাল জিন্দাবাদ। মানে পাকিস্তানের স্লোগান তারা করতে করতে সেখান দিয়ে যায়। এখান থেকে 4 পর্বটি শেষ হয়েছে, আমরা এখন 5 পর্বটিতে আসব। এই জিন্দাবাদ অর্থাৎ তারা বাঁচার জন্য কি করলো, এই পর্বে দেখা গেল যে জীবন বাঁচার তাগিদে তারা পাকিস্তানের স্লোগান ধরেছে। হ্যাঁ, একটা ছোট্ট দল বেঁধে, যে কয়জন ছিল সে কয়জন মিলে কি করলো, একটা ছোট্ট দল বেঁধে পাকিস্তানের পতাকা নিয়ে পাকিস্তানের স্লোগান দিতে দিতে তারা যাইতেছে। এবার আমরা এখান থেকে 4 পর্ব শেষ করলাম, 5 পর্ব। রোদ উঠে গেছে, বৈশাখ মাস, অল্প সময় রোদ ঝাঁঝালো হয়ে ওঠে। মানে বৈশাখ মাসে রোদ কিন্তু খুব কড়া হয়, অল্প সময়ে অনেক কড়া হয়। তো এখানে করা হয়েছে, ছোট্ট দলটি যার নেতৃত্ব দিছে আজিজ মাস্টার রোদে দাঁড়িয়ে ঘামছে। তাদের মুখ রক্তশূন্য হচ্ছে, মানে মুখ শুকে গেছে এখানে। হ্যাঁ, এখানে শুকে যাওয়ার অর্থে ব্যবহার হচ্ছে। তারা বুকের মাঝে এক ধরনের কাঁপুনি অনুভব করছে। তা যে দলটি আছে তাদের সামন দিয়ে যে যাচ্ছে, তো এরাই বুঝতেছে যে তারা কিভাবে মিছিলটা নিয়ে যাচ্ছে। তো ভিতরে কিন্তু তাদের কাঁপুনি আছে, উপরে শুধু মিছিলটা ধরেছে। তা এখানে হচ্ছে খুব রোদ, আবার এই রোদের মধ্যে দাঁড়িয়ে ঘামছে, মুখ তো একদম শুকনো হয়ে গেছে। রাস্তার ওপাশে 4-5টা জারুল গাছ, রাস্তা যে আছে তার ওই দিক দিয়ে 4-5টা জারুল গাছের নিচে গেলে ছায়া পাওয়া যায়, কিন্তু সেখানে যাওয়া ঠিক হবে কি না আজিজ মাস্টার বুঝতে পারছেন না। তারা জড়াজড়ি হয়ে দাঁড়িয়ে থেকে ধ্বনি দেয় মানে ওই মিছিল দিতেছে, আর চোখে মিলিটারিদের দিকে তাকায়।
সরাসরি তাকাতে সাহস কুলায় না। সমস্ত বারান্দা জুড়ে মিলিটারিরা ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, যে স্কুল ঘরে বারান্দা আছে, সমস্ত বারান্দায়, পুরো বারান্দায় অনেক মিলিটারি ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ বসে আছে, কেউ বা মাথার নিচে হ্যাবার স্যাক দিয়ে ঘুমোর মতো পড়ে আছে। হ্যাবার স্যাক হচ্ছে একটা বালির জাতীয়, হ্যাঁ, এটা হচ্ছে বালির জাতীয় ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা ব্যাগের মতো। তো এইটা দিয়ে মানে ঘুমের মতো পড়ে আছে। পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ে এগিয়ে আসা দলটির প্রতি তাদের কোনো উৎসাহই দেখা গেল না। তাদের দৃষ্টি সন্ন্যাসীদের মতো নির্লোভ, যেন জগতের কোনো কিছুই তাদের কিচ্ছু আসে যায় না। অর্থাৎ যে ধ্বনিটা দিয়ে মিছিলটা যাচ্ছে, সেই মিছিলটার দিকে মিলিটারিদের কোনো লোভ নাই, মানে তাদের কোনো দৃষ্টিই নেই সেখানে। সন্ন্যাসীদের মতো তাদের দৃষ্টিতে, সন্ন্যাসীরা যেরকম নির্লিপ্ত হয়, ওদের কোনো লোভ থাকে না। পৃথিবীতে যত কিছু যাই ঘটে যাক, তারা শুধু তাদের পথেই সাধনা ভজনা করে। ঠিক এই রকম একটা তাদের দেখা গেল, তাদের যে মানসিকতাটা, সেখানে শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ কোনো রেসপন্সই পেল না তারা। তো এভাবেই তারা কী করলো, কিছু দূর কিছুতেই তাদের কিছু আসে যায় না। পাকিস্তানের ফ্ল্যাগটি মতি মিয়ার হাতে। সে হাত উঁচু করে ফ্ল্যাগটি দেখাচ্ছিল। হাতে ব্যথা হয়ে গেছে, কিন্তু নামাবার সাহস হচ্ছে না। আজিজ মাস্টার খুব খুব করে কয়েকবার কাশলো। সেই শব্দে বারান্দায় বসা কয়েকজন তাকালো তার দিকে। আজিজ মাস্টার প্রাণপণ কাশি চাপাতে চেষ্টা করলো। সময়টা খারাপ, এরকম সময়ে কাউকে অযথা বিরক্ত করা ঠিক না, কিন্তু ক্রমাগত কাশি উঠছে। আজিজ মাস্টার লক্ষ্য করল উঠানের চেয়ার পেতে যে অফিসারটি বসে আছেন, তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। এই যে মিছিলটি যাচ্ছিল, তো বাড়িয়ে বাড়িয়ে কিছু দেখাচ্ছিল এরা, কি যে ফ্ল্যাগটি বেশি করে উঠিয়ে দেখায়। আবার দেখা যাচ্ছে যে যার হাতে ব্যথা সে নামায় না, হ্যাঁ, কাশি আসে। তারপর হচ্ছে মানে যেটা তাদের নয়, এটা বুঝতে পেরেছিল পাকিস্তানিগঞ্জে, তারা এটা নাটক, হ্যাঁ, নাটক করতেছে। এই জন্য আরও বেশি বেশি তারা উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছে। অত্যন্ত রূপবান একজন মানুষ, যিনি কোথায় বসে আছেন, অফিসারটি যিনি বসে আছেন এখানে এবং এক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন তার, তো সেই মানুষটি কি হচ্ছেন, একজন মানুষ রূপবান। মিলিটারি পোশাকে তাকে রাজপুত্রের মতো লাগছে। এর চোখে মুখে কোনো ক্লান্তি নেই, তবে বসে থাকার ভঙ্গিটি শ্রান্তির ভঙ্গি। যে যে রাজপুত্রের মতো যে মিলিটারি আছে, তার কোনো ক্লান্তি নেই, কিন্তু বসে আছে শান্তির ভঙ্গিতে, অর্থাৎ সে খুব আরাম করে বসে আছে। তিনি তার সামনের টেবিলে পা তুলে দিয়েছেন, পায়ে খয়েরি রঙের মোজা। মানুষটি প্রকাণ্ড হচ্ছে বিশাল দেহের অধিকারী, হ্যাঁ, আচ্ছা, যে দেহ মোটা এবং মোটামুটি বিশাল দেহ তার। তবে সেই তুলনায় পায়ের পাতা দুটো ছোট। যে মোজা যে দেখতেছে, সেই তুলনায় দেহটা তার বড় সড়ো, সেই তুলনায় তার পা দুটি ছোট। তারা কাছাকাছি যে রোগা লোকটি দাঁড়িয়ে আছে তাকে দেখতে বাঙালির মতো লাগছে। তার গায়ে চকচকে নীল রঙের একটা শার্ট। এই লোকটি খুব ঘামছে, ময়লা একটা রুমালে ক্রমাগত ঘাড় মুছছে। অফিসারটি মৃদু স্বরে কী যেন বলল নীল শার্ট পরা লোকটিকে। নীল শার্ট পরা লোকটি তীক্ষ্ণ গলায় বলল, আপনাদের মধ্যে হেডমাস্টার সাহেব কে? যে ছিলেন, হ্যাঁ, যে তার ওই অফিসারের কাছে যে ছিল, নীল শার্ট পরা একটা লোক ছিল। সেই নীল শার্ট পরা লোক মৃদু স্বরে বললেন যে আপনাদের মধ্যে হেডমাস্টার কে? তার মানে দলটিকে চিনে ফেলেছে। আপনাদের মধ্যে এই যে দল আছে, দলের মধ্যে হেডমাস্টার কে? আজিজ মাস্টারের বুকের মধ্যে শিরশির করতে লাগলো। ভয়েই আজিজ মাস্টার শিরশিরানি শুরু হয়ে গেল বুকে। কে আপনাদের মধ্যে হেডমাস্টার? মতি মিয়া আজিজ মাস্টারের পিঠে মৃদু ধাক্কা দিল। হ্যাঁ, আজিজ মাস্টার কাশির বেগ থামাতে থামাতে বলল, জি আমি। আপনি থাকেন, অন্য সবাইকে যেতে বলেন। যান ভাই, আপনারা সবাই যান, ভয়ের কিছু নাই। আজিজ মাস্টার একা দাঁড়িয়ে রইল। অন্যেরা মনে হলো হাঁপ ছেড়ে বেঁচেছে, তবে তারা চলেও গেল না। জুম্মা ঘরের কাছে ছাতিম গাছের নিচে বসে রইল চুপচাপ। তাহলে এখানে কি, আজিজ মাস্টারকে যখন রেখে দিল, তখন তারা ভেবেছিল যে আমরা মনে হয় বেঁচে গেলাম,
কিন্তু আবার যেহেতু আজিজ মাস্টার সঙ্গী, তো একসঙ্গে এসেছে, তারা আবার আজিজ মাস্টারকে ছেড়েও গেল না। তারা কী করলো, জুম্মা ঘরের পিছনে যেয়ে, জুম্মা ঘরের কাছে যে ছাতিম গাছটি ছিল সেখানে বসে রইল চুপচাপ। ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না, মাস্টার ফিরে না আসা পর্যন্ত কিচ্ছু পরিষ্কার হবে না। মতি বিড়ি ধরিয়ে টানতে লাগলো। সে জয়নাল মিয়ার সামনে বিড়ি খায় না। এই সময় তার মনে রইল না সময়টা খারাপ। এই সময় কোনো কিছুই মনে থাকে না। ছোট চৌধুরী সিগারেট ধরালো। তিনি সকাল থেকে ঘামছেন। এই সময়টাই খারাপ। হ্যাঁ, জয়নাল মিয়ার সামনে সবাই বিড়ি ধরাচ্ছে। হ্যাঁ, কারণ কি, জয়নাল মিয়া যে কে তারা সবাই টেনশনে, মানে খুব বিচলিত হয়ে সব ভুলে যাচ্ছে। হ্যাঁ, মতি মিয়া বলল, ভয়ের কিছু নেই, কি কন? না, ভয়ের কি, এরা বাঘও না ভাল্লুকও না, একেবারেই খাঁটি কথা। অন্যায় তো কিছু করি নাই, অন্যায় করলে একটা কথা আছিল, একেবারে খাঁটি কথা, অতি ন্যায্য কথা। মানে তাদের কথোপকথনে তারাই নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে এভাবে আমরা তো কিছু করি নাই, আমাদেরকে ধরবে কেন? হ্যাঁ, এরকম। জয়নাল মিয়া উৎসাহিত বোধ করে। মতি মিয়া নীলু চাচার বাড়ি যাই চলেন। মতি বলল যে নীলু চাচার বাড়ি যাই। নীলু চাচাকে অবশ্যই মনে আছে, ওই যে হচ্ছে যে চাচা, নীলু সেন হচ্ছেন যে আমরা যে প্রকাণ্ড বাড়ির যে পেয়েছিলাম, যে বুড়ির ছেলে মার্ডার হলো, সেই বাড়ি। হ্যাঁ, সেই বাড়ির মালিক নীলু সেন। তো কথাটা তো খুব মনে ধরে, কিন্তু আজিজ মাস্টার ফিরে না আসা পর্যন্ত নড়তে ইচ্ছা করছে না। রোদ চড়তে শুরু করে। ছাতিম গাছের নিচে একটি দুটি করে মানুষ জমতে শুরু করে। সবার মধ্যে একটা চাপা উত্তেজনা, ঝাঝা করছে রোদ। মানে এত রোদ, কিন্তু একটা অন্যরকম কৌতূহল, আজিজ মাস্টারকে নিয়ে ওরা করবে কি। এই জন্যে ব্যাপারটা পরিষ্কার না হওয়া পর্যন্ত কেউ এখান থেকে নড়তে পারতেছে না। কোথার থেকে, এই ছাতিম গাছের নিচ থেকে, তল থেকে তারা কেউ উঠতে পারতেছে না। হ্যাঁ, কেউ নীলু সেনের বাড়িতে গিয়ে খবরও দিতে পারতেছে না, এরকম। তো উত্তরে বন্দে বোরো ধানের পেকে গেছে, উত্তরের বন্দে মানে উত্তর দিকে বোরো ধান পেকে গেছে, কাটতে হবে। কিছু কিছু জমিতে পাট দেওয়া হয়েছে, ক্ষেত নিড়ানির সময় এখন। মানে আর কিছু জমিতে বোরো ধান আছে, কিছু জমিতে পাট দেওয়া আছে, নিড়ানি দিতে হবে। দক্ষিণ বন্দে আউশ ধান আছে। কিন্তু আজ মনে হয় এই গ্রামে কোথাও কেউ যাবে না। আজকের দিনটা চাপা উত্তেজনা নিয়ে সবাই অপেক্ষা করবে। এই গ্রামে বহুদিন এরকম ঘটনা ঘটেনি। তাহলে হচ্ছে যে আজকে সবাই সব কাজকর্ম থেমে গেছে, সবাই থমকে গেছে, সব কাজকর্ম বাদ দিয়ে সবাই আজিজ মাস্টারের অপেক্ষায় আছে। হ্যাঁ, আসলে ঘটনাটা কি ঘটবে। বদিকে দেখা গেল ফর্সা জামা গায়ে দিয়ে হনহন করে আসছে। বদি মনে আছে তো? বদি হচ্ছে ওই যে প্রথমে যার বাবা বারবার, হ্যাঁ, বাহিরে যায় প্রস্রাব করার জন্যে, সেই বদি। হ্যাঁ, সেই বদি, যে এই বদি কী করলো, ফর্সা জামা গায়ে দিয়ে হনহন করে, হনহন মানে খুব দ্রুত আসছে। তার বগলে ছাতা, ছাতিম গাছের নিচে একসঙ্গে এতগুলো মানুষ দেখে হকচকিয়ে আসে। মানে খুব তাড়াতাড়ি সে আসলো, কেন এতগুলো মানুষ? বলতেছে বিষয় কি? মতি মিয়া ঠান্ডা গলায় বলল, জানো না কিছু? কি জানুম? আরে মুসিবত, জান লইয়া টানাটানি, আর কিছুই জানো না? বদি চিন্তিত ভঙ্গিতে তাকায়, কিছু বুঝতে না পারে না। জয়নাল মিয়া ঠান্ডা গলায় বলে, গ্রামে মিলিটারি আইছে। এইটা কি কন? এইখানে মিলিটারি আইব কেন? স্কুল ঘরে গিয়ে নিজের চোখে দেখো, আজিজ মাস্টারে রাইখ্যা দিছে। হ্যাঁ, আজ বনে গিয়ে কাম নাই, বাড়ির যাও। বদি রাস্তার উপর বসে পড়ে, ফিস ফিস করে বলে, কি সর্বনাশ! জয়নাল মিয়া বিরক্ত হয়ে বলে, সর্বনাশের কি আছে? আমরা কি করলাম? কিছু করছি আমরা? আচ্ছা। বদি মুখ লম্বা করে বসে থাকে। এক সময় মৃদু স্বরে বলে, মুসলমানের জন্য ভয়ের কিছু নাই। এরা মুসলমানদের খুব খাতির করে, তবে পাক্কা মুসলমান হওয়া লাগে। চায়ের কলমা জিজ্ঞেস করে, সবাই মুখ চাওয়াচাওয়ি করে। চায়ের কলমা কারও জানা নাই। বদি উৎসাহিত হয়ে বলে, সুন্নত হয়েছে কিনা এটাও দেখে, কাপড় খুললে দেখে।
হ্যাঁ, তুমি কেমনে জানলা? নান্দাইল রোডে শুনছি, সুন্নত না থাকলে দুম, মানে গুলি। কও কি তুমি? মিলিটারি মানুষ, রাগ বেশি, আমাদের মতো না, আমরার মতো না, রাগ উঠলেই দুম। মানে মিলিটারি মানুষ আমাদের মতো না, আমাদের মতো সাধারণ না, তাদের রাগ বেশি হয়, তাদের যদি রাগ ওঠে তো দুম, মানে গুলি করে। বদি একটি বিড়ি ধরিয়ে দ্রুত টানতে থাকে, তার মধুবনে যাওয়া অত্যন্ত দরকার। কারণ কি, বদি সেখানে ব্যবসা করে, তার দোকান আছে সেখানে। কে জানে, হয়তো মধুবনে মিলিটারি এসে দোকানপাট জ্বালিয়ে দিয়েছে। সে উঠে দাঁড়ালো, সে কথা ভেবে উঠে দাঁড়ালো যে যদি ওখানেও মিলিটারিগণ দোকান জ্বালিয়ে দিয়েছে তখন কি হবে। তো এই জন্য সে উঠে দাঁড়ালো। মতি মিয়া বলল, যাও কই? বদি তার উত্তর না দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো। স্কুল ঘরকে পাশ কাটিয়ে যেতে হবে, হাঁটতে হবে অনেক পথ। কড়া রোদে উঠেছে, আকাশে মেঘের লেশ নেই, মানে মেঘের এক ছিটাও নেই, খুব কড়া রোদ, চারিদিকে ঝা ঝা করছে রোদ। বদি হন হন করে ছুটছে, মানে বদি বা দোকানে যাইতেছে তার। তো শিক্ষার্থীগণ, আমি উপন্যাসটি এখানে আজকে রেখে দিলাম 5 পর্ব পর্যন্ত। কালকে আলোচনা করব 6 থেকে। ঠিক আছে? তোমরা অবশ্যই উপন্যাসটির পর্যায়ক্রমে দেখবে, একটার পর একটা পর্ব, একটার পর একটা পর্ব দেখবে। পর্ব অবশ্যই একটা রেখে আর একটা দেখবে না, তাহলে উপন্যাসটি বোঝা যাবে না। উপন্যাসটি কিন্তু খুব মজার এবং খুব একটা দুঃখেরও। হ্যাঁ, আমরা যেহেতু এই 71কে দেখতে পারি নাই, এগুলো দেখে আমরা উপলব্ধি অন্তত করতে, এগুলো পরে অন্তত উপলব্ধি করতে পারবো যে 71 কী। তো তোমরা অবশ্যই হচ্ছে যে পর্বগুলো একটার পর একটা দেখবে, যেটা 1, 2, 3 এভাবে দেখবে। যদি 1 ছেড়ে 3 দেখো, 3 ছেড়ে 6 দেখো, তাহলে কিন্তু বুঝতে পারা যাবে না, হ্যাঁ, গল্পটি, উপন্যাসটি। তো ঠিক আছে, আজকে এখানে রাখলাম।